আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিক হচ্ছে আর্টিকেলের উপর। এটা হচ্ছে আপনারা সেলফ প্রিপারেশন বইয়ের ৩ নম্বর চ্যাপ্টারটায় পাবেন আর্টিকেল। আর্টিকেলের উপর আজকে মূলত আমরা ক্লাসটা নিব। আচ্ছা, আমাদের আর্টিকেলের ধারাবাহিক ক্লাস থাকবে। আমাদের রুলসের ক্লাস থাকবে। আর আমরা সিকিউরিটির রুলস পড়বো প্রথম দিকে। যে কয়টা রুলস আমাদের লাগবে। এই আর্টিকেলের রুলস কিন্তু অনেকগুলো আছে। সবগুলো কিন্তু আমাদের এই ১১ থেকে ২০ গ্রেডের জবের জন্য দরকার হয় না। যে কয়েকটা রুলসের উপর প্রতিনিয়ত কোয়েশ্চেন আসে, শুধু আমরা সেই কয়েকটা রুলস দেখব। আর এরপরে আমরা ধাপে ধাপে আমাদের হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো সলিউশন করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু দেখি যে আর্টিকেল মূলত কি। আর্টিকেলটা হচ্ছে সেই ওয়ার্ড যেটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে। কিভাবে মডিফাই করবে? সেই নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে, না হলে অনির্দিষ্ট করে বোঝাবে। আবার কখনো কখনো দেখা যায় যে নাউনের সংখ্যাও প্রকাশ করে। যেমন আমরা দেখি অ্যান অ্যাপেল, মানে এখানে কয়টা আপেলের কথা বলছে? একটা অ্যাপেলের কথা। তাহলে আর্টিকেল জিনিসটা কি? আরেকবার যদি আমরা দেখি, আর্টিকেল জিনিসটা হচ্ছে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করবে। কিভাবে মডিফাই করবে? নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে, বা অনির্দিষ্ট করে বোঝাবে, বা সংখ্যা বোঝাবে। আর এটার কাজ হচ্ছে যে সংখ্যা বোঝালে আমরা বললাম যে অ্যান অ্যাপেল, আমরা বলতে পারি যে এখানে অ্যাপেলের সংখ্যা বোঝাচ্ছে যে একটি অ্যাপেল। এখন আমরা দেখব আর্টিকেল। এই আর্টিকেলটা কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট। আর একটা হচ্ছে ইনডেফিনিট। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল মানে কি? আর্টিকেল পদাশ্রিত নির্দেশক। ডেফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। অর্থাৎ নির্দিষ্ট করে যে সকল পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর সেটাই হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যেটা অনির্দিষ্ট করে করা হয়। আচ্ছা, এখন এই ডেফিনিট আর্টিকেল, মূলত আর্টিকেল হচ্ছে তিনটা। কি কি? এ, এন, আর একটা হচ্ছে দি। এই ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, আর ইনডেফিনিট হচ্ছে এ বা এন। তাহলে দেখেন, ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট করে বোঝানোর জন্য। যেমন আমি বললাম শি ইজ আ স্টুডেন্ট। আমি কিন্তু স্টুডেন্টের কথা বললাম, কিন্তু আমি নির্দিষ্ট করে কোনো স্টুডেন্টের কথা বললাম না যে সে স্টুডেন্ট। আমি কিন্তু বলতেছি না যে ওই স্টুডেন্টই সে। আমি শুধু বলছি যে সে একজন স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্টের মধ্যে সেও একজন স্টুডেন্ট। এখানে এ ব্যবহার করার কারণে এই যে নাউনটা আছে স্টুডেন্ট, এটা কিন্তু অনির্দিষ্ট হয়ে গেছে। আবার দেখেন, আমি বললাম দা কোরআন এ কমপ্লিট কোড অফ লাইফ। এখন দেখেন, দ্য কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এখানে আমি দা কোরআনের আগে দা ব্যবহার করছি, করে কোরআনকে নির্দিষ্ট করে দিয়েছি। কেন? আমি বলেছি কমপ্লিট কোড অফ লাইফ। কোনটা? আমি বলেছি কোরআন। একদম নির্দিষ্ট করে বলেছি যে কোরআনটাই হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আর এই কারণেই আমার এখানে কোরআনের আগে দি ব্যবহার করার কারণে ডেফিনিট হয়ে গেছে, অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু দেখি যে এই ডেফিনিট আর ইনডেফিনিট আর্টিকেল এর মধ্যে আমাদের একটা জিনিস বুঝতে হবে। আমরা ওখানে লিখছিলাম শি ইজ স্টুডেন্ট। এখন এই যে বললাম এ এবং এন, এই কথাটা মূলত আসছে ওয়ান থেকে। যেখানে আমরা ওয়ান বসাতে পারি সেখানে আমরা এ বা এন বসাতে পারি। আর দি কথাটা কোথা থেকে আমরা বসাতে পারি? যেমন আমরা বলতে পারি দিস, দিস, দ্যাট, দোস। এগুলোর ক্ষেত্রে এই যে দিস দ্যাট দোস আমরা যেখানে যেখানে বসাতে পারি, আমরা দিও সেখানে বসাতে পারি। এই যে, তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো, যেখানে আমরা ওয়ান বসাতে পারি সেখানে আমরা এন বসাতে পারি। আবার যেখানে আমরা দি বসাতে পারি সেখানে দিস দ্যাট দোস এগুলো বসাতে পারি। অর্থাৎ আমরা ওয়ান এর জায়গাতে বসাতে পারি এ এন, আর দিস দ্যাট দোস এর জায়গাতে বসাতে পারি দি। আর একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, সবাইকে আমাদের মনে রাখা দরকার। এই এই রুলস গুলো আসলে কি ২-৪টা রুলস করলেই কিন্তু হয়ে যায়। আমাদের ১১ গ্রেডের যে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আছে আপনাদের যখন সলভ করাবো আমি দেখাবো, আপনারা যদি হালকা মিনিং করতে পারেন তাহলে সেন্স খাটিয়ে আর্টিকেল সবটা ঠিক করা যায়। কিন্তু আমাদের এই রুলস গুলো জানার দরকার কি, আমাদের ফ্রি হ্যান্ডে মাঝে মাঝে যখন দুই একটা সেন্টেন্স লিখতে হয় তখন এই রুলস গুলো আমাদের লাগে। এই কারণে যেই দুই একটা দরকার এই চাকরির জন্য, তার পাশাপাশি আমি আরো দুই একটা আপনাদেরকে পড়িয়ে দেব। আচ্ছা, এখন বলে এটা মনে রাখবেন, এ এন অর্থ একটা
এটা অবশ্যই মনে রাখতে হবে, একটি অথবা একজন, অথবা একজন। এন অর্থ হচ্ছে একটা, একটি অথবা একজন। আর দি এর বাংলা অর্থ হচ্ছে টি, টা, খানা, খানি। আপনারা মনে রাখবেন দি এর অর্থ টিটা, এইটুকু মনে রাখলেই হবে। আর এন এর অর্থ একটা, একটি বা একজন। যেমন আমি লিখছিলাম শি ইজ আ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী। এখন একজন এ অর্থ বা এন অর্থ কিন্তু একজনও আসে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে এখন আপনাদের জন্য মানে আমি যেটা বলতে যাচ্ছি সব থেকে সহজ একটা রুলস, এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, এবং এটা বলা যায় একটা কোর কনসেপ্ট। যেমন আমরা যখন আর্টিকেল ব্যবহার করি কার আগে বসে? নাউনের আগে বসে। এই জিনিসটা খুবই ভালোভাবে ক্লিয়ার হয়ে নেন আপনারা। জিনিসটা কেমন, যে আমরা নাউনের আগে আর্টিকেল বসাই, সেই নাউনকে মডিফাই করি। এই কারণে আমরা যখন এটা বলছি এ স্টুডেন্ট, একটু আগে আমরা দেখলাম স্টুডেন্ট, দেখেন স্টুডেন্টটা নাউন, আর নাউনকে যেটা মডিফাই করে সেটা কি হয়ে যায়? পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই আর্টিকেলকে আরো একটা বলা হয় ডিটারমিনার। কি বলা হবে? আর্টিকেলকে বলা হবে ডিটারমিনার। এটাও একটু মনে রাখবেন, ডিটারমিনার। এখন এই আর্টিকেল বসে সাধারণত নাউনের আগে, আর নাউনকে মডিফাই করবে। এখন কোথায় এ বসবে আর কোথায় এন বসবে, এটার একটা শর্ট ট্রিক্স আছে। আমরা যদি সঠিকভাবে বাংলা মিনিং করতে পারি তাহলে আমাদের কাছে অনেক ইজি মনে হবে। কেমন? যেমন দেখেন, আমরা যখন কোনো কনভারসেশন করি, আমরা যখন কথা বলি, বা আমরা যখন কোনো আলোচনার মধ্যে থাকি, তখন কি হয়? একজন বলে, বাকি সবাই শোনে। তার মানে কি? পক্ষ থাকে দুইটা, একজন বলবে, বাকিরা সবাই শুনবে। একজন বলা পক্ষ থাকবে আর একজন শোনা পক্ষ থাকবে। একইভাবে আমরা যখন আমাদের কোয়েশ্চেন পেপারে লিখে অ্যান্সার করি, একটু ভালো করে বুঝবেন, যখন কোয়েশ্চেন পেপারে লিখে অ্যান্সার করি, স্যার কিন্তু আমাকে কোয়েশ্চেন করছে লিখে, তার মানে আমার উত্তরটা কিভাবে দিচ্ছি? আমি কিন্তু লিখে উত্তর দিচ্ছি। অর্থাৎ সেখানেও কিন্তু আমাদের দুইটা পক্ষ থাকতেছে, এক পক্ষ আমাদেরকে কোয়েশ্চেন করছে আর এক পক্ষ আমরা অ্যান্সার দিচ্ছি। এখন যদি এরকম ক্ষেত্রে থাকে দুই পক্ষ, সাধারণত কনভারসেশনে দুই পক্ষই থাকবে, দুই পক্ষের মধ্যে কনভারসেশন হবে, এবং সেখানে যখন নাউন ব্যবহৃত হবে, যখন কনভারসেশনে নাউন ব্যবহৃত হবে, তখন যদি দুই পক্ষই, যে নাউন নিয়ে কথা বলা হচ্ছে সেই নাউনটা যদি দুই পক্ষই চিনে, তাহলে আমরা তার পূর্বে দি বসাবো। এটা মনে রাখবেন, আমি কি বলছি? যদি দুই পক্ষ চিনে তাহলে তার আগে আমরা কি বসাবো? দি বসাবো। আর দুই পক্ষের মধ্যে এক পক্ষ যদি আগে থেকে না চিনে, মনে রাখবেন দুই পক্ষের মধ্যে এক পক্ষ যদি আগে থেকে না চিনে, তাহলে আমরা ব্যবহার করব এ বা এন। এ বা এন যখন আমরা বলবো এক পক্ষ শুধু চিনবে, এক পক্ষ চিনবে। যেমন আমি আগে একটা বাংলায় এক্সাম্পল আপনাদের দিয়ে দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। যেমন ধরেন, আপনার একটা ছোট বোন আছে, ছোট বোনের নাম হচ্ছে ধরেন নীলা। আপনি আপনার যে ফোনটা আছে সেই ফোনটা আপনি আপনার ড্রয়িং রুমের কোথাও রেখেছেন। এখন আপনি আপনার ছোট বোনকে ডেকে বলবেন যে নীলা, তুই আমার ফোনটা এনে দে তো। আপনি কিন্তু এখানে দেখেন ফোনটা বলতেছেন, আপনি কিন্তু বলতেছেন না নীলা ড্রয়িং রুমে একটা ফোন আছে, ফোনটা এনে দিতে, এইভাবে বলছেন না। আপনি কি বলছেন? নীলা, ড্রয়িং রুমে আমার ফোনটা আছে, ফোনটা এনে দে তো। এই যে আমরা এখানে কথাটা বলতেছি ফোনটা, এই দেখেন টা যুক্ত করছি। আমি একটু আগে বলছিলাম টা, টি, খানা, খানি, এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে দি। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি দা ফোন। এই যে দা ফোন আমরা কেন ব্যবহার করতেছি? কারণ আপনার যে ফোনটা আছে সেটা আপনি তো চিনেন, আবার আপনার বোন যে নীলা আছে সেও কিন্তু এখানে চিনছে। অর্থাৎ দুই পক্ষই কিন্তু আমরা ওই নাউনটাকে চিনি। এর জন্য আপনি আপনার বোনকে বলতেছেন না যে একটা ফোন আছে, সেই ফোনটা নিয়ে। ক্লিয়ার? এবার আসেন, ধরেন আপনি একটা নতুন ফোন কিনে আনছেন, এটা হয়তোবা আপনার সেই ছোট বোন নীলা জানে না। আপনি রাতের বেলা নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি ড্রয়িং রুমে ফোনটা রেখেছেন, আপনার বোন এখনো দেখেনি। আপনি আপনার বোনকে ডাকলেন, ডেকে বললেন যে নীলা দেখ, ড্রয়িং রুমে একটা নতুন ফোন আছে, একটা নতুন ফোন আছে, তুই ফোনটা নিয়ে আয় তো। আপনি কিন্তু তখন বলবেন না যে নীলা ফোনটা আছে নিয়ে আয়, কারণ নীলা কিন্তু ওই ফোনটা তখনো দেখেনি। তার মানে তার কাছে কিন্তু এটা অজানা, অচেনা, শুধু আপনি চেনেন। আমরা তখন এভাবে বলি যে ওখানে একটা ফোন আছে, তুমি নিয়ে আসো। আর এই যে একটা ফোন আছে, এটা আমরা ব্যবহার করি আ ফোন। কেন ব্যবহার করি? কারণটা হচ্ছে যে ওই যে নীলা চিনে না, আমি চিনি, এক পক্ষ চিনে।
এটাই ব্যবহার করা হবে। এবার আসেন আপনাদের একটা আমি এই বিষয়ে একটা এক্সাম্পল দিই, পুরোপুরি আপনারা তাহলে ক্লিয়ার হতে পারবেন। আমার এই এক্সাম্পলে দুটো রুলস থাকবে, একটু ভালো করে বুঝবেন। আমার এই এক্সাম্পলে দুটো রুলস থাকবে। যেমন আমরা প্রায়ই একটা গল্প শুনি, দেখবেন আমরা প্রায়ই এক গল্প শুনি, এক দেশে এক রাজা ছিল। তারপরে কি বলি, রাজাটির একটি মেয়ে ছিল, মেয়েটির লম্বা কেশ ছিল। আচ্ছা, এবার দেখেন আমি যখন গল্প শুরু করতেছি এটার মানে হচ্ছে আমি শুধু জানি গল্পটা, এখনো কিন্তু আপনারা এই গল্প সম্পর্কে পরিচিত না, অর্থাৎ এক পক্ষ জানে। তাহলে দেখেন আমি শুরু করলাম এভাবে, এক দেশে এক রাজা ছিল, অর্থাৎ আমি দেশ কান্ট্রি এটার আগে কিন্তু এক ব্যবহার করছি, আমি কিন্তু দেশটিতে ব্যবহার করিনি। পরে দেখেন এই রাজা, এই রাজার আগে কিন্তু এক ব্যবহার করা হয়েছে, রাজাটির বলা হয়নি। এখানে দুইটা জিনিস বোঝার মতো আছে। এক হচ্ছে আমরা দেখেন এটাকে যদি আমরা একটু ইংলিশ করি কি হবে, দেয়ার ওয়াজ আ কিং ইন আ কান্ট্রি। আচ্ছা দেখেন এক দেশে এক রাজা ছিল, রাজা যে ছিল, দেশটা যে ছিল আপনারা কি এখনো জানেন না? শুধুমাত্র যে গল্প বলে, আমি এখন গল্প বলছি আমি জানি, যারা শুনছেন তারা এখনো জানেন না। এই কারণে এক পক্ষ চিনে, এই কারণে যে নাউন কিং এর আগে এ বসানো হয়েছে, কান্ট্রির আগে এ বসানো হয়েছে। এবার দেখেন আমি কিং আছে এটা আপনাদের সাথে শেয়ার করছি, কান্ট্রি আছে এটা আপনাদের সাথে শেয়ার করছি, এখন তার মানে আমরা উভয় পক্ষই জিনিসটা জানি। এখন পরেরটা দেখেন, রাজাটির একটি মেয়ে ছিল। এবার আমার নাউন আসছে, একটা হচ্ছে রাজা আর একটা হচ্ছে মেয়ে। দেখেন আগে কিন্তু আমি রাজা সম্পর্কে বলছি, অর্থাৎ কিং সম্পর্কে বলছি, এই কারণে আমি কিন্তু এবার বলিনি একটি রাজার একটি মেয়ে ছিল, আমি কিন্তু সেটা বলিনি। আগের বার বলছি এক রাজা ছিল, এবার কিন্তু বলিনি এক রাজার একটি মেয়ে ছিল। এবার আমি বলছি রাজাটির, অর্থাৎ টিটা খানাখানি দি চলে আসছে, দা কিং চলে আসছে। কারণ এখন কিন্তু আমিও জানি একটা রাজা আছে, আপনারাও জানেন সেই রাজাটার কথা। তাহলে এখন আমি এটার পরের সেন্টেন্সটা কি লিখবো, দা কিং হ্যাড আ ডটার। দেখেন এখানে একটু লক্ষ্য করবেন, এবার দেখেন মেয়ে এটা নাউন, আপনারা এখনো জানেন না যে তার মেয়ে আছে, মেয়ে সম্পর্কে কিছুই বলা হয়নি, শুধুমাত্র আমি জানি যে তার মেয়ে আছে। এবং এখন আমি আপনাদের সাথে যখন প্রথম শেয়ার করব তখন কিন্তু দেখেন এক পক্ষ জানে, অর্থাৎ এক পক্ষ জানার আগে ডটারের আগে কি ব্যবহার করা হয়েছে, এ। পরের লাইনটা আসেন, মেয়েটির লম্বা কেশ ছিল, এবার কিন্তু আবার আমি টি ব্যবহার করেছি, আমি কিন্তু বলিনি একটি মেয়ের লম্বা কেশ ছিল, মেয়েটির। কারণ কি আমি আপনাদের সাথে মেয়ের কথা শেয়ার করছি, অর্থাৎ আমি এখন মেয়ে সম্পর্কে জানি, রাজার মেয়ে, আপনারাও জানেন, অর্থাৎ এখানে আমি ব্যবহার করেছিলাম এ ডটার। এবার আমরা কি ব্যবহার করব, যেহেতু মেয়েটির ব্যবহার করছি, অর্থাৎ আমার হবে দা ডটার হ্যাড লং হেয়ার। আচ্ছা এবার তাহলে দেখেন দা ডটার হ্যাড লং হেয়ার। এবার এর সাথে আরেকটা আপনাদের ট্রিক্স আমি বলে দেই, ট্রিক্সটা অবশ্যই মনে রাখবেন। যেমন আমরা যখন কোনো কনভারসেশন শুরু করি, প্রথম যে সেন্টেন্সটা থাকে আমরা এভাবেই শুরু করি, এক দেশে এক রাজা ছিল, আমরা কিন্তু কখনো বলি না দেশটিতে রাজাটির ছিল, এটা কিন্তু শুনতে ভালো শোনায় না। যেমন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন লিখতে পারি নীলা ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। একটু ভালো করে বুঝবেন, এখানে আমরা ব্যবহার করছি নীলা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, নীলা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। আচ্ছা আমি কি প্রথমে কারোর সাথে কনভারসেশন, ধরেন আপনি আমার সাথে প্রথমে কনভারসেশন করছেন, আপনি কি প্রথমেই বলবেন নীলা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, অর্থাৎ বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট? এভাবে কিন্তু আমরা বলি না। আমরা যখন প্রথম যে আমরা কনভারসেশনটা করি তখন আমরা বলে থাকি নীলা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। এখন আপনাদেরকে আমি একটা এই ট্রিক্সটা একটু ভালো করে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। ট্রিক্সটা হচ্ছে এমন, আপনাদের সাধারণত এই 11 থেকে 20 গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো থাকে, যখন আমাদের আর্টিকেল আসে তখন কিন্তু সেন্টেন্স আকারে আসে, প্যাসেজ আকারে খুবই কম আসে। তাহলে সেন্টেন্স আকারে আসলে আপনাকে মনে রাখতে হবে প্রতিটা সেন্টেন্সই স্যারের সাথে আমি নতুন করে
কথা বলতেছি। অর্থাৎ প্রতিটা সেন্টেন্সে স্যারের সাথে আমার নতুন ভাবে কনভারসেশন হচ্ছে। অর্থাৎ নতুন ভাবে কনভারসেশন হলে আমাদের কিভাবে ভাবতে হবে যে নীলা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। যেমন আরেকটা এক্সাম্পল আমি আপনাদের দেখাই, শি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাক্ট্রেস। দেখেন আমার এটা আগের সেন্টেন্স ছিল, এটা 2 নম্বর সেন্টেন্স ছিল, অর্থাৎ পরের সেন্টেন্স ছিল। আমি যখন এই সেন্টেন্সটা লিখবো তখন আমাকে মনে করতে হবে আমি স্যারের সাথে নতুন ভাবে কনভারসেশন শুরু করতেছি। তাহলে কিরকম হবে? শি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাক্ট্রেস, সে একজন অসাধারণ অভিনেত্রী। এখন আমি কি বলবো? ধরেন স্যারের সাথে যখন কারোর সাথে প্রথম কথা হয়, আমাদের প্রথম কথায় বলবো কি সে অসাধারণ অভিনেত্রীটি? না, আমরা কিন্তু সেটা বলি না। আমরা বলি যে একজন অসাধারণ অভিনেত্রী। আশা করি আপনাদের এই দুইটা ট্রিক্স খুবই কাজে লাগবে। একটা হচ্ছে যখন এই ট্রিক্সটার একটা নাম আছে, আমরা গ্রামারে পড়ি, সেটা হচ্ছে যে রিপিটেশন বলা হয়। অর্থাৎ রিপিটেশন যখন আমরা করি তখন পরে না একই নাউনের পরের রিপিটেশনে গিয়ে দি ব্যবহার করি। তবে এটা সব থেকে মজার বিষয় হচ্ছে যদি আমরা এভাবে একটু বোঝার চেষ্টা করি যে এক পক্ষ চিনলে এন ব্যবহার হবে, দুই পক্ষ চিনলে আমরা দি ব্যবহার করি, এটা আমাদের কাছে ইজি হয়। আর একটা ট্রিক্স কি, প্রতিটা সেন্টেন্সকে আমরা ধরে নেব স্যারের সাথে আমার প্রথম কথোপকথন, প্রতিটা সেন্টেন্স, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সেখানে এন হবে না এ হবে। এটাই আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এবার আমরা স্পেসিফিক্যালি কিছু রুলস পড়বো। আবারও আপনাদের সাথে আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা, আমরা এখানে সবগুলো পড়বো না, কারণ সবগুলো রুলস পড়ে আমাদের এতগুলো রুলস আসে না। দেখবেন একই কোয়েশ্চেন বারবার, আমি যখন প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করাবো একই কোয়েশ্চেন একই টাইপের কোয়েশ্চেন বারবার আসে।